নমস্কার। নিজেদের মনের ইচ্ছা, বাসনা, কল্পনা সমস্ত কিছুই লেখকেরা তাদের লেখনীর মাধ্যমে পাঠকদের কাছে উপস্থাপনা করেন। বাংলা সাহিত্যিকদের অনন্য কিছু সৃষ্টি অবলম্বনে আমাদের নিবেদন ইচ্ছে কথা। গত 29শে জুন ছিল বিখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহর জন্মদিন। তার জন্মদিনে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে আমাদের চতুর্থ প্রচেষ্টা ওনারই লেখা খেলনা। যথাসময়ের পরবর্তীতে গল্প প্রকাশ করার জন্য আমরা ক্ষমা প্রার্থী। বুদ্ধদেব গুহ জন্ম 29শে জুন 1936 সাল। তিনি কলকাতার সুপরিচিত সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পড়াশোনা করেন। তিনি লেখক হিসেবে খুব অল্প সময়ে স্বীকৃতি পেয়েছেন। রিজুদা তার সৃষ্ট একটি জনপ্রিয় অভিযাত্রী গোয়েন্দা চরিত্র। এছাড়া তার বেশ কিছু বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে চারুমতি, বাবলি, কোজাগর, চারকন্যা প্রভৃতি উল্লেখযোগ্য। শুরু হচ্ছে খেলনা, শুনতে থাকুন। শেষের বাসটি চলে গেল ইম্ফলের দিকে। চৈতি বারান্দায় দাঁড়িয়ে জানলা দিয়ে দেখল। দেয়ালে ঝোলানো আয়নায় মুখটি একবার দেখল সে। আলতো করে মুখে একটু পাউডারের প্রলেপ বুলোলো। তারপর কোণে দেখা আলোয় বড় করে দগদগে একটি সিঁদুরের টিপ পড়ল। রুদ্র ওদের বাড়ির লাগোয়া ব্যাচেলার্স মেসে তাস খেলতে গেছে। সেখানে তক্তপোষের ওপর ঝুঁকে পড়ে বসে ওরা নিশ্চয়ই তাস খেলছে। কাপের পর কাপ চা খাচ্ছে, সিগারেটের পর সিগারেট খাচ্ছে। ঘরটি এতক্ষণে আস্তা কুঁড় করে তুলেছে। ছেলে মাত্রই নোংরা, তার ওপর অতজন কম বয়সী ছেলে যদি একসঙ্গে থাকে তো হয়েই গেল। আজ শনিবার। মনে পড়ল চৈতির। মনে যে এখনো পড়ে, এটাই আশ্চর্য। এই বার্মা সীমান্তের অজ্ঞাত শেষ গ্রাম মোড়েতে ক্যালেন্ডারের কি বা দাম। পুরকায়স্থ কোম্পানির চাকরি করে রুদ্র। পাশের মেসের সকলেই তাই করে অবশ্য। জঙ্গলে থেকে কাঠ কাটায়, হাতি দিয়ে বইয়ে আনে, মোড়ের চেরাই কলে কাঠ চেরাই হয়, তারপর লরি বোঝাই হয়ে চালান হয়ে যায় প্যালেল হয়ে ইম্ফল পর্যন্ত। চৈতি এখন সকাল সন্ধে রান্না করে, তারপর সন্ধ্যের পরপরই খেয়ে দে ঘুম দেয়। বিয়ের পরপর বেশ লাগতো এমন নিরালা নির্জন জায়গা। কোনো সমাজ নেই, লৌকিকতা নেই, শুধু পাখির ডাক, বাঘের ডাক আর অবিচ্ছিন্ন অবকাশ। আর নিজের স্বাধীনতার সংসারে নানা রকম মজাও ছিল তখন। ভারত বার্মা চেকপোস্টের সকলের সঙ্গে ভাব সকলের। দিব্যি সেই নোম্যান্স রিভারটির ওপরের সাঁকো পেরিয়ে বার্মার গ্রাম তামুতে চলে যেত। স্বচ্ছ রঙিন নাইলনের জামা পরা বর্মী মেয়েদের সঙ্গে ইশারায় কথা বলতো। ওরা ফানুসের মতো হাসিতে ফুলে ফুলে উঠত। ফুলের মতো মুখে ওরা মুখরা হয়ে উঠত। কাঠের প্যাগোডাতে গিয়েও মাঝে মাঝে বেরিয়ে আসতো তারা। তারপর ভারতের এলাকায় ফেরার পথে পাঞ্জাবি ব্যবসাদারের দোকান থেকে সস্তায় টুকিটাকি কিনে ফিরত। না পাসপোর্ট, না ভিসা, তখন এত কড়াকড়ি ছিল না। কয়েক বছর আগের দিনগুলোই ভালো ছিল, সব দিক দিয়েই ভালো। এখন আর কোনো মজাও নেই। চৈতির জীবনের সব মজাই যেন শেষ হয়ে গেছে। রুদ্র যে মাইনে পায় তাতে কোনো মজার খেলনা তৈরি করতেও রুদ্র মোটে সাহস পায় না। ওরা খালি ঘুমোয়, ঘুম ভেঙে ওঠে, খায়, রোজকার কাজ করে, আবার ঘুমোয়। চৈতি অনেকবার হাবে ভাবে বুঝিয়েছে,
কিন্তু রুদ্র খেলনা পছন্দই করে না, খেলাও না। মাঝে মাঝে বড় ক্লান্তি লাগে চৈতির, খারাপও লাগে, খুবই খারাপ। প্রথম যেদিন রমা পিসির সঙ্গে এখানে বেড়াতে আসে, ওরা ওই পাহাড়ের উপরের মোড়ে ডাক বাংলোতে ছিল সে রাতে। পিসেমশাইয়ের গাড়ির পেট্রোল ট্যাঙ্ক ফুটো হয়ে গেছিল। পিসেমশাইয়ের সহপাঠী পুরকায়স্থ সাহেবের কর্মচারী রুদ্র চ্যাটার্জির ডাক পড়েছিল তখন সে বাংলোয়। সেদিনও এমনই কোণে দেখা আলো ছিল আকাশে। খাঁকি শর্টস পরনে এবং খাঁকি হাফ শার্ট গায়ে চটপটে সপ্রতিভ স্বাস্থ্যবান রুদ্র বাংলোর বারান্দার সামনে এসে দাঁড়িয়েছিল। পাহাড়ের পটভূমিতে সেই শেষ বেলায় কি যে দেখেছিল জানে না চৈতি, কিন্তু মুখে কিছু বলতে পারেনি। শুধু ওর হৃদয়টি একটি ঝিনুক ঝিঝির মতো ঝুমুর ঝুমুর করে বেরিয়েছিল। তারপর যা হবার তাই হয়েছিল। ইম্ফলে বেড়াতে আসা কলকাতার মেয়ে এই মোড়ের বাংলোতে মরতে চেয়েছিল, মরেও গিয়েছিল। তাকে কেউ বাঁচাতে পারেনি। এখন সূর্য ডুবে গেছে। সেপ্টেম্বর মাস। সারাদিন নীলাকাশে সোনালি রোদ সাঁতার কেটে কেটে বিকালে হাঁফিয়ে বেড়ায়। ঝুরঝুর করে সজনে পাতায় দোল দিয়ে হাওয়া বয়। গেটের কাছের আমলকি গাছটা সারাদিন মুচুর মুচুর করে পাতা ঝরায়। শেষ বিকেলে দাঁড় কাকটা চ্যাগারের ওপর বসে বসে শুদ্ধ গলাতে কা 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 করে গান গায়। মণিপুরী মেয়েরা খোলের তালে তালে বাড়ির উঠোনে উঠোনে পুংচোলেম কিংবা থৈবি খাম্বার নাচ নাচে। ওদের গানের সুর দেখতে দেখতে কার্তিক মাসের কুয়াশার মতো সন্ধ্যের পর সমস্ত মোড়ের আকাশ বাতাস ভরে তোলে। সুরের সুরেলা চাঁদোয়ার মতো মোড়ের আকাশে ওদের গান আর খোলের শব্দ ভেসে বেড়ায় এবং দুলতে থাকে। বেশ লাগে। ময়দা মাখতে মাখতে কি প্রেসার কুকারে মাংস চড়িয়ে বসে বসে চৈতি ওর কলকাতার জীবনের কথা ভুলে যায় যে ইচ্ছে করলেও ও আজকে বালিগঞ্জ পাড়ার কোনো এক্সিকিউটিভের স্ত্রী হতে পারত। এই সময় আলো ঝলমল রাসবিহারী অ্যাভিনিউতে ছোকরা চাকরকে সঙ্গে নিয়ে স্লিভলেস ব্লাউজ পরে শপিংয়ে বেরোতে পারত। এখন ওর মনে হয় ও যেন বরাবরই এই মোড়েতেই ছিল, মোড়েতেই ও বড় হয়েছে, আর মোড়েতেই ওর মরণও হবে। এমন সময় ঝড়ের বেগে রুদ্র ঘরে ঢুকেই বলল, আকাশের দিকে তাকিয়ে কি ভাবছিলে? খাবার দাবার কিছু আছে? হ্যাঁ আছে, তুমি একটু ইজি চেয়ারে বসো, আনছি। ওসব বসার টসার সময় নেই আমার, আমায় এক্ষুনি বেরোতে হবে। কোথায় যাবে? তা দিয়ে তোমার দরকার নেই। দরকার নেই? না, দরকার নেই। আমি যাচ্ছি আমাদের ব্যাডমিন্টন ক্লাবে, ওই মিটিং আছে। বেশ। অল্পক্ষণের মধ্যে জামা কাপড় বদলে রুদ্র বেরিয়ে গেল। যাবার সময় বলে গেল, আমার জন্য আবার খাবার নিয়ে বসতে কোনো জানো? হ্যাঁ, আদিক্ষেতা করে প্রেম দেখাবার জন্য। বলেই বেরিয়ে গেল। চৈতি নিজের মনে বিড়বিড় করে বলল, প্রেম আমার আর নেই। চৈতি জানে রুদ্র কোথায় গেল এখন। প্যালেলের রাস্তায় কিছু দূর গিয়ে ডান দিকে জঙ্গলের মধ্যে একটি সুঁড়িখানা আছে।
ওর মণিপুরের ঠিকে ঝিয়ের কাছে সব শুনেছে চৈতি। বাঁশের বেড়া দেওয়া ঘর, মোষের শিঙের মতো বিনুনি বাঁধা মোটাসোটা খাসিয়া মেয়ে আছে ওখানে দুটি, তাদের দেখতেও নাকি মোষের মতো। তাছাড়া বর্মি মেয়েও আছে একটি। রুদ্ররা সেখানে যায়, সস্তায় দেশি মদ খায়। মেয়েগুলোর সঙ্গে কি করে না করে জানে না চৈতি, ভাবতেও পারে না। ভাবলেও ওর গা বমি বমি করে। এই জঙ্গলে এসে বোধহয় হেরে গেছে চৈতি। যে জঙ্গল পাহাড়কে ভালোবেসে ও এখানে একদিন এসেছিল, সেই জঙ্গল পাহাড়ই ওকে হারিয়ে দিয়েছে। ওর ঘরের মানুষকে ও বেঁধে রাখতে পারেনি। রুদ্রকে নতুন কিছু দেবার মতো কিছুই আর বাকি নেই চৈতির। ও নিঃশেষে ফুরিয়ে গেছে। ওরা যদি দুজনে মিলে একটি হাসি খুশি গাবলু গুবলু ঝুমঝুমি বানাতো, তবে হয়তো এমন হতো না। তবে হয়তো এমনি সব সন্ধেবেলাগুলো ওরা বসে বসে সেই ঝুমঝুমি বাজাতো, তাকে নাড়তো চাড়তো, তার কথা বলা, তার চোখ চাওয়া নিয়ে আলোচনা করত। কিন্তু একা একা তো চৈতি কিছুই করতে পারে না। একলা একলা তো কেউ খেলনা গড়তে পারে না। মাঝে মাঝে ও মনস্থির করে ফেলে, ভাবে পরদিন ভোরেই বাসে ফিরে চলে যাবে ইম্ফল, সেখান থেকে কলকাতা। যাবে না তো কি, এখনো কি সেই শরৎচন্দ্রের যুগে আছে? না, ও কি কাঁদতে বসবে? কান্নাকাটি নয়, ঝগড়াঝাটিও নয়, সোজা বেরিয়ে যাওয়া এই বাড়িটা থেকে। কিন্তু পারলো কই? ভাবলো তো কতদিন। যখনই ভোরবেলা ঘুম ভেঙেছে, দেখেছে অসহায়ের মতো রুদ্র পাশে শুয়ে আছে, তার কোমরের উপর দিয়ে ডান হাতটি মেলে দিয়েছে। রুদ্রের লজ্জা নেই, ভয়ও নেই, আর গ্লানিও নেই। তবু রুদ্রর হাত ঠেলে সরিয়ে দিয়ে চৈতি উঠে দাঁড়িয়েছে। দাঁড়াতেই ভোরের মিষ্টি হাওয়া গায়ে লেগেছে। সকালের শুকতারাটি স্নিগ্ধ নীলাভ দ্যুতিতে রঙ্গনের ঢালে চুলবুল করে উঠেছে। ও সব ভুলে গেছে। শুধু মনে হয়েছে রুদ্র এক্ষুনি বেরিয়ে যাবে কাজে। বেচারা কত মাইল পথ পায়ে হেঁটে হাতির পিঠে যাবে কে জানে। সব রাগ ভুলে গিয়ে তাড়াতাড়ি চায়ের জল বসাতে গেছে চৈতি। না, কিন্তু আর নয়। আজ ও সত্যি সত্যি প্রতিজ্ঞা করে ফেলল, আর নয়। লজ্জাহীনেরও লজ্জা আছে, সেই লজ্জার সীমাও তার পেরুনো হয়ে গেছে। আজ একটা হেস্তনেস্ত করবেই সে। হেস্তনেস্ত মানে চেঁচামেচি নয়, কাল ভোরের প্রথম বাসেই চলে যাওয়া। কোনো বন্ধন নেই চৈতির রুদ্রর সঙ্গে। একদিন মা বাবার সঙ্গে যেমন ঝগড়া করে রুদ্রর হাত ধরে চলে এসেছিল এই পাহাড় জঙ্গলেতে, আজ আবার রুদ্রর সঙ্গে ঝগড়া করে মা বাবার কাছেই ফিরে যাবে। মা বাবার কাছে আবার লজ্জা কি? কিন্তু সত্যিই কি লজ্জা নেই? মাকে সে কি করে বলবে যে যাকে ভালোবেসে সে মা বাবাকে দুঃখ দিয়ে এই বার্মা সীমান্তে এসে অতি দিন জীবনযাপন করছে, সেই রুদ্রই তাদের সুগন্ধি চৈতিকে সাঁঝবেলাতে একা ঘরে রেখে মোষের মতো চেহারার দুটি পাহাড়ি মেয়ের সঙ্গে সময় কাটাতে যায়? এ কথা কি করে কোন মুখে সে বলবে? না না, তার চেয়ে ইম্ফলে গিয়ে লোকটাক লেকে ডুবে মরবে, নইলে মোড়ের ডাক বাংলো থেকে নিচের পিচের রাস্তায় ঝাঁপ দেবে। যাই করুক, কাল সকালে
ও কিছু একটা করবেই। রাত কত হয়ে গেছে জানে না চৈতি। বাইরের ফিকে জ্যোৎস্নাও ওর মতো খেলনাহীন একাকিত্বে বেদনাতুর স্তব্ধ হয়ে রয়েছে। প্রহরে প্রহরে শেয়াল ডাকছে, আর নিঝুম নদীর পাশে পাশে মাঝে মাঝে একটা হায়নার ডাক ওর ব্যথার বুক কাঁপিয়েছে। ছেলেদের মেষের কমন পেট ভাল্লুকের বাচ্চাটি মাঝে মাঝে কুঁক 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 করে উঠছে। ওর বোধ হয় ভয় করছে, কিংবা জ্বর আসছে চৈতির মতো। চেয়ারে বসে বসেই চৈতি ঘুমিয়ে পড়েছিল। ঝিঁঝিগুলো ঝিঁঝির ঝিঁঝির করে বাইরে বসে ওকে পাহারা দিচ্ছিল। এমন সময় হঠাৎ দরজায় ধাক্কা শুনে চৈতির ঘুম ভেঙে গেল, এবং সঙ্গে সঙ্গে দরজার পাশের খোলা জানলা দিয়ে টর্চের তীব্র এক ঝলক আলো ওর মুখে এসে পড়ল। ধড়মড়িয়ে উঠে দাঁড়িয়ে চৈতি ভীষণ ভয় পেল। অত ভয় ও এখানে এসে এর আগে কোনো দিন পায়নি। চৈতি কথা বলতে পারল না। এমন সময় রুদ্র জড়ানো জড়ানো গলায় বলল, দরজা খোলো। ও দরজা খুলেই রুদ্রর বুকে আছড়ে পড়ে ফুলে ফুলে কাঁদতে লাগলো। প্রথমে ও যে ডাকাতের হাতে পড়েনি এই ভেবে চৈতির আনন্দ হয়েছিল। পরক্ষণেই ও যে ডাকাতের হাতেই পড়েছে এইটা জেনেই ওর কান্না পেয়ে গেল। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো রুদ্রর বুকে মুখ রেখে। রুদ্র ওকে সবল হাতে ধরে ওর সামনে দাঁড় করালো। তারপর টর্চের আলোটা আবার চৈতির মুখের সামনে ধরল। রুদ্র দেখল চৈতির দু চোখে জল এবং গাল বেয়ে ধারা নেমেছে। টর্চটা খাটে ছুঁড়ে ফেলে রুদ্র চৈতিকে এমন জোরে জড়িয়ে ধরল যে চৈতির মনে হলো ওকে আজ রুদ্র গুঁড়িয়ে ফেলবে। ফুরিয়ে যাওয়া একটি দেশলাইয়ের বাক্সর মতো ওকে আজকে ভেঙে ফেলবে। চৈতির সবকটি আগুন জ্বালানো কাঠই বুঝি শেষ হয়ে গেছে। ও ফাঁকা ফাঁকা দেশলাই। কি করছো? লাগছে যে, তার চেয়ে আমাকে একেবারে মেরে ফেলো। রুদ্র তাকে ঝাঁকুনি দিয়ে ছেড়ে দিয়ে বলল, খেতে দাও, ভীষণ খিদে পেয়েছে। আশ্চর্য, তবু সে কাঁপা কাঁপা হাতে রুদ্রর জন্য খাবার বাড়ল এবং খেতে বসার জায়গাও করে দিল। রুদ্র হাত মুখ ধুয়ে এসে খেতে বসে বলল, তুমি খাবে না? আমি খাবো না। তোমার ঘাড় খাবে, খেতে বসো। ভদ্রভাবে কথা বলো। কথা যেভাবেই বলি না কেন, তোমায় খেতে হবে। অর্ডার? হ্যাঁ, অর্ডার। বলে রুদ্র জোর করে চৈতিকে পাশে টেনে বসালো। নিজের হাতে এক গড়াস ভাত মাংসের ঝোল দিয়ে মেখে চৈতির মুখে তুলে দিয়ে বলল, খেয়ে নাও। কথা না বলে ও লক্ষ্মী মেয়ের মতো নিঃশব্দে খেতে লাগলো। তখনও ওর চোখ বেয়ে জল গড়াচ্ছে। রুদ্রর মনে কি হলো যে সেই জানে। রুদ্র জড়িয়ে জড়িয়ে বলল, আচ্ছা, তুমি কি আমার উপর রাগ করেছো? আমি কি তোমার উপর রাগ করতে পারি? আমি তো তোমার খেলনা ছাড়া আর কিছুই নই। আমাকে কি তুমি মানুষ বলে মনে করো? রুদ্র খাওয়া থামিয়ে চৈতির মুখের দিকে চেয়ে রইল অনেকক্ষণ। তারপর চোখ বড় বড় করে বলল, এই শোনো, কি? আগে মুখের ভাতটা খেয়ে নাও,
তারপর বলছি। চৈতি তাড়াতাড়ি ভাত গিলে ফেলে বলল, কি? রুদ্র এঁটো মুখে ওর জল ভেজা গালে একটি সশব্দ অভদ্র চুমু খেয়ে বলল, আমরা না আজকে একটা খেলনা করব। চৈতির ভেজা চোখে আগুন জ্বলে উঠল। ও বলল, মিথ্যু? সত্যি, মিথ্যা কথা না, সত্যি বলছি। কাঁদতে কাঁদতে চৈতি ফিক করে হেসে উঠল। তারপর বলল, আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো না? আচ্ছা, তাড়াতাড়ি খাও। কিন্তু আর খেতে পারল না। থরথর করে ওর সমস্ত শরীর কাঁপতে লাগলো। ও ভাবতে পারছিল না যে ওরা দুজনে সত্যি খেলনা করবে, ওদের দুজনের খেলনা। ও বলল, তুমি আমার ভাগেরটা খাও। বলেই মাংসর বাটিটা উপুর করে রুদ্রর পাতে ঢেলে দিল। রুদ্র বলল, এখনো খেলনার শখ গেল না খুকি? তুমি তো দেখছি এখনো কচি খুকি রয়ে গেলে। রুদ্রর রুক্ষ চোখে ওর পেলব চোখ মেলে চৈতি বলল, যা, তুমি ভীষণ অসভ্য। বলেই খাবার জায়গা ছেড়ে উঠে গিয়ে হাত ধুয়ে আনন্দিত অস্থিরতায় বিছানায় ঝাঁপিয়ে পড়ে দুহাত দিয়ে একটি বেচারি বালিশকে আশ্লেষে আঁকড়ে শুয়ে পড়ল। রুদ্র খাওয়া শেষ করে উঠে লণ্ঠনের শিখাটি কমিয়ে দিয়ে খাটে বসে একটি সিগারেট ধরালো। ফস করে দেশলাইটি জ্বলল হলুদ লালে মেশা আগুনের অসংখ্য আঙুলগুলি দেয়ালে দেওয়ালে কথাকলি নেচে গেল। চৈতি মুখ ফিরিয়ে সেই আগুনের দিকে চাইল। ওর চমকিত চাতক মনের চোখের সামনে সাড়ে সাড়ে শত শত লাল নীল দেশলাইয়ের দেওয়ালি দারুণ দম্ভে দপদপিয়ে উঠল। চৈতির মাথার মধ্যে ছেলেবেলার মিষ্টি ভাবনাগুলি ঝিনুক ঝিঝির ঝুনঝুনির মতো কোনো অদৃশ্য সেতারের ঝালায় ঝরতে লাগলো। ললিপপ, লাল নীল দেশলাই, খেলনা, শিউলি ফুলের গন্ধ, মায়ের চোখের চাউনি সব একে একে সাড়ে সাড়ে ওর মাথায় ভিড় করে এলো। চৈতির মনে হলো এই শারদ রাতে শুয়ে শুয়ে ও কোনো স্নিগ্ধ সুগন্ধি স্বপ্ন দেখছে। রুদ্র হ্যারিকেনটা নিভিয়ে দিল। একদল নরম তুলতুলে সাদা বিড়ালের মতো শরতের জ্যোৎস্না আমলকি গাছের ডাল বেয়ে জানলা গলে ঝুপঝুপিয়ে খাটে এসে নামল। টিনের চালে চৈতি শিশির পড়ার শব্দ শুনতে পেল। টুপ টুপ টুপ। পাশে শুয়ে রুদ্র কি যেন বলতে যাচ্ছিল। ওর ঠোঁটে আঙুল ছুঁয়ে চৈতি ফিসফিস করে বলল, চুপ চুপ, একদম চুপ। শুনছিলেন খেলনা, গল্পকথক সোমজিৎ, রুদ্রর চরিত্রে সায়র, চৈতির চরিত্রে অর্কিতা এবং গল্পের সূত্রধার আমি শুভঙ্কর। এছাড়া এডিটিং, থাম্বনেল ডিজাইনিং ও সাউন্ড ডিজাইনিংয়ে সায়র এবং সায়ক এবং পরিচালনায় সায়র। বাংলা সাহিত্যের আরও একটি রোমাঞ্চকর কাহিনী নিয়ে শীঘ্রই আমরা ফেরত আসব। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। ধন্যবাদ।